এপ্রিল ভোটের উপযুক্ত সময়ে পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছে নেই লন্ডনের প্রধান উপদেষ্টা। ইউনূস স্টারমার বৈঠক অনিশ্চিত, তারেকের সাথে আলোচনায় গণতন্ত্র ফেরার আশা বিএনপির। করোনা সংক্রমণ আবারও বাড়ছে, আতঙ্কিত না হয়ে আগের মতোই স্বাস্থ্যবিধি মানার নির্দেশ। এবং ময়লার ভার নিতে পারছে না আমিনবাজার ল্যান্ডফিল, বিকল্প না থাকায় অসহায় কর্তৃপক্ষ। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আমাদের সঙ্গে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, নাজদিন নাসিরুদ্দৌলা। 17 বছর পর বাংলাদেশ যে নির্বাচন পেতে যাচ্ছে সেটি হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন, এমনটি বলেছেন এপ্রিল ভোটের উপযুক্ত সময়। এই কথাগুলো লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই। আরও জানিয়েছেন জুলাই মাসেই জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই সনদ। আওয়ামী লীগ প্রসঙ্গে ডক্টর ইউনূস আরও বলেছেন যে দেশের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। লন্ডনে রাজনীতিক, কূটনীতিক সহ বিভিন্ন মহলের সাথে বৈঠকে ব্যস্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। উত্তর দেন বিভিন্ন প্রশ্নের। বলেন 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশে। জনগণ ভোটের জন্য প্রস্তুত দাবি করে ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country. Once the election is over, the democratically elected government takes over. Are you in a position, or do you have any desire to be a part of that government? No way. No way. Good one. I think none of our cabinet members would like to do that, not only me. So our job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ প্রসঙ্গ। জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দেশের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। কথা বলেন জুলাই সনদ নিয়েও। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. I'm promising you here, and I hope I can deliver you in July. July is next month. That charter will be announced in the presence of all parties. সফরের দ্বিতীয় দিন শুরুতেই বৈঠক করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাউলের সাথে। আলোচনায় গুরুত্ব পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট, সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট জেমস প্যালেসে আয়োজিত রাজকীয় নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফরের সবশেষ খবর আপনাদের জানাতে চাই। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লিপটন কুমার। লিপটন, 4 দিনের প্রধান উপদেষ্টা যে সফরের গতকাল তো তিনি পৌঁছেছেন, আজকে দ্বিতীয় দিন বলা যায়। আজকে কি কি কর্মসূচি ছিল এবং আগামীকাল মোটা দাগে কি কি কর্মসূচি রয়েছে? ইমতিয়াজ, আপনি যেমনটা বলছিলেন, সবশেষ আমরা যে খবর পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস পার্লামেন্ট হাউসে যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন এবং তাদের বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। আমাদেরকে জানানো হয়েছে বৈঠকটি বেশ ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ব্যবসাকে নতুন পর্যায়ে উন্নীত করতে এই
বৈঠকটি কাজে লাগবে বলে আমাদের জানানো হয়েছে। আর এর আগে যেমনটি আমি বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যাথাম হাউসে বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন। একটু পরেই সন্ধ্যার পর উনি যুক্তরাজ্যের রাজার দ্বারা আমন্ত্রিত হয়েছেন। সেখানে তিনি রাজার সাথে নৈশভোজ করবেন এবং সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে আমাদের জানানো হয়েছে। অনেক ধন্যবাদ লিপ্টন কুমার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে। প্রধান উপদেষ্টার সফরের সবশেষ চিত্র তিনি জানাচ্ছিলেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনিশ্চিত, তবে সরকারের তরফ থেকে এখনও চেষ্টা চলছে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন সংস্কার, জুলাই সনদ সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। 4 দিনের সফরে লন্ডনে ব্যস্ত সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সফরের প্রথম দিন বৈঠক হয় কমনওয়েলথ মহাসচিব ও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে। এ সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আগ্রহ প্রকাশ করেন সংস্থা প্রধান শার্লি আয়রকর বোচোয়ে। বৈঠক হয় যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ ও এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা থাকলেও সে সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রেস সচিব। কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপরে আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন আগামী 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক প্রসঙ্গেও। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই। জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এছাড়াও উঠে আসে টিউলিপ প্রসঙ্গ, যেখানে বিষয়টি আইনি এবং সেভাবেই দেখা হবে বলে জানান শফিকুল আলম। তাদের ফাইন্ডিং হচ্ছে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেটি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন এই বৈঠকটি হবে ঐতিহাসিক এবং তার আশা যে বৈঠকটির মাধ্যমে গণতন্ত্রে আবার সুবাতাস বইবে। আমার বিশ্বাস এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মিথ্যে তথ্য দিয়ে এখনো হচ্ছে একের পর এক মামলা। বেশিরভাগ ক্ষেত্রে যাচাই বাছাই হচ্ছে না বাদীর দেয়া তথ্য এবং পরিচয়। এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠছে মামলাবাজ প্রতারক চক্র। এমনই এক চক্রের সন্ধান মিলেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রমিজ হোসাইন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি যেন ছিল এক রণক্ষেত্র। এই এলাকাতেই শতাধিক হত্যার ঘটনায় মামলা হয়েছে 125টির মতো। তবে চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বাদীর উদ্দেশ্য ছিল ভিন্ন। এই যেমন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন 18 বছরের মোহাম্মদ হাসান, যে ঘটনায় মামলা করেনি ভোলায় থাকা তার পরিবার। তবে গেল 29 এপ্রিল শাওন নামের এক ব্যক্তি হাসানের মামা পরিচয় আদালতে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামি করা হয় 231 জনকে, যাকে চিনেনি না হাসানের নিকটাত্মীয়দের কেউই। না, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিন্তু শাওন নামে আমার কোনো শালা নাই। আদালতে শাওনের দাবি ছিল তিনিও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা। ডান হাতে সেলাই লেগেছে 21টি। জমাও দেয়া হয় যাত্রাবাড়ির এক চিকিৎসকের ব্যবস্থাপত্র। তারিকের ঘরে ঘষা মাজা করা সেই প্রেসক্রিপশনে দেখা যায় সেলাই প্রয়োজন হয়েছে 6টি। সত্যের খোঁজে টিপু সুলতান নামের সেই চিকিৎসকের সাথে দেখা করে চ্যানেল 24। প্রথমে শাওনকে চিনেন বললেও পরে সুর পাল্টান।
এরপর দেয়া শুরু করেন একের পর এক অসংলগ্ন তথ্য। এটা ছিলেন আপনার কাছ থেকে সেলাই নিয়ে গেছে, 6টা সেলাই করছেন। না এটা এই তো সে ব্যক্তি এমনি নাই, মানে এমনি দেখছি আর কি, মানে পরিচয় নাই। কোথায় দেখছিলেন? এই এলাকায় দেখছি তো, এলাকায় এদিকেই আছে। এবার মামলা নথি থেকে পাওয়া শাওনের ফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। 2 দিন পর তার সাথে দেখা হয় ভাটারায়। কথাবার্তার এক পর্যায়ে স্বীকার করেন চিনেন না হাসানকে। না না না, ওই জায়গায় তো সার্টিফিকেট তেমনি বানাইছে, ওই যে মেডিকেল সার্টিফিকেট এটা এমনি এটা না, ও এভরিথিং কাগজপত্র সবই বানাইছে জানিস। মানে আমরা বলছি কি ভাই, বলছেন যে হাসানের মামা আপনি, হাসান যে মারা গেছে ওই যে 5ই আগস্ট আন্দোলনে, এটা দর্শক জানে জিনিসটা। একসময় শাওন জানান সানি নামের এক ব্যক্তির প্ররোচনাতেই তিনি মামলা করেছেন, যিনি ব্যবহার করছেন ভারতীয় এক মোবাইল নাম্বার। সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করে শাওন। ওপাশ থেকে আশ্বস্ত করা হয় কদিন গেলেই চুকে যাবে সব ঝামেলা। আমি কি কম, আমি কইছি ভাই, মানে আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না, তো কি কইতাম আপনার লগে। সানির সাথে এবার যোগাযোগের চেষ্টা করে চ্যানেল 24, তবে পরিচয় জেনে আর কথা বলেনি সে। আসসালামু আলাইকুম সানি ভাই। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবার করোনা পরিস্থিতির খবর জানাবো। আপনারা জানেন যে দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। শুধু চলতি মাসেই আক্রান্ত হয়েছেন 64 জন, আর শুধু গেল 24 ঘন্টায় কোভিড শনাক্ত হয়েছে 10 জনের। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে আতঙ্কিত না হয়ে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে হঠাৎই আবারও বাড়ছে করোনা সংক্রমণ, মনে করিয়ে দিচ্ছে দুঃসময়ের সেসব দিনলিপির কথা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছরের প্রথম 6 মাসে কোভিডে আক্রান্ত হয়েছে 212 জন, যার মধ্যে শুধু চলতি জুনেই 54 জন। লক্ষণ কিছুটা বদলে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। যেসব কেস অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করছি তার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগই অমিক্রনে আক্রান্ত, তবে কারো কারো দেহে অমিক্রনের সাব ভেরিয়েন্ট জেন 1 ও LF7 সংক্রমণ মিলেছে। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার, পাশাপাশি বুস্টার ডোজ নেয়ার। যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে 18 বছরের উপর যারা, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। কোভিডে চিকিৎসা নিতে বিভাগীয় হাসপাতালগুলোতে ইতিমধ্যে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। আগামী সপ্তাহ থেকে জেলা হাসপাতালেও থাকবে বিশেষ সুবিধা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন রাত 10টার খবর। একটা বিরতির সময় হলো, একটু পরে ফিরছি, সাথে থাকুন। দর্শক, রাত 10টার খবরে আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল 24। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ দর্শনার্থী প্রবেশ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার এই দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। 10 জুন স্থানীয়দের কয়েকজন হঠাৎ কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর করে। এ সময় মারধরের শিকার হন পরিচালক সিরাজুল ইসলাম। অভিযোগ, রোববার কাছারি বাড়িতে ঘুরতে যান দর্শনার্থী শাহনেওয়াজ, তার স্ত্রী ও ভাতিজা। এ সময় মোটরসাইকেল পার্কিংয়ের টোকেন না দেয়ায় নিরাপত্তা কর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর কাছারি বাড়িতে ঢুকে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। তাই নিরাপত্তাজনিত কারণে রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দর্শনার্থী প্রবেশ। আমরা ঢাকা থেকে আসছি রবীন্দ্র কাছারি দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য এখানে এসে দেখছি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। জাদুঘর বন্ধ দেখতে পেয়ে এখন আবার ফিরে যেতে হবে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক।
হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে, পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় 10 জনের নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ময়লার ভার আর নিতে পারছে না আমিনবাজার ল্যান্ডফিল। ধারণ ক্ষমতা শেষ, তারপরও 8 বছর ধরে চলছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। অদক্ষ ব্যবস্থাপনার কারণে নষ্ট হয়ে গেছে বর্জ্য শোধন সক্ষমতাও। আর এতে করে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। ঢাকা উত্তর সিটি বলছে যে আপাতত বিকল্প কোনো ব্যবস্থা নেই। তুষার লস্করের ছবিতে আশরাফুল আলম আকাশ জানাচ্ছেন বিস্তারিত। দূর থেকে দেখে ছোটখাটো পাহাড় মনে হলেও এটি আমিনবাজার ল্যান্ডফিল, যেখানে ময়লার স্তূপ পাহাড় সম। প্রায় 2 দশক ধরে ঢাকা শহরের বর্জ্য ফেলা হচ্ছে এখানে। কোরবানির ঈদের 3 দিনে 20,000 টন বর্জ্য ফেলেছে ডিএনসিসি। প্রায় 8 বছর আগে শেষ হয়েছে আমিনবাজারের এই ল্যান্ডফিলের মেয়াদকাল। এরপরও ঢাকা উত্তর সিটির প্রায় 4,000 টন বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে এখানে। ফলে সৃষ্ট তরল বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে আশপাশের ডোবানালা ও নিচু জমিতে। বিকল্প ব্যবস্থা না থাকায় পরিত্যক্ত এই ল্যান্ডফিলে চোরাতালি দিয়ে এখনও কাজ চালিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশন। আমাদের এই ল্যান্ডফিল অনেক আগে থেকেই পরিত্যক্ত, তো সেই ক্ষেত্রে আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা ঈদের আগ পর্যন্ত আমরা কাজ করার চেষ্টা করছি, শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা যখন কাজ করি তখন তো আমাকে শরীরে একটু গ্যাস বেরোয়। এই জায়গায় কাজ করতে করতে আপনার অভ্যেস হয়ে গেছে। অভ্যেস তো মানুষ তো অভ্যেসের দাস। 2005 সালে 156 বিঘা জমির ওপর নির্মিত ল্যান্ডফিলটি ধারণ ক্ষমতা হারিয়েছে অনেক আগেই। অদক্ষ ব্যবস্থাপনায় নষ্ট হয়েছে বর্জ্য শোধন সক্ষমতা। ফলে দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। মশামাছির উৎপাতে অতিষ্ঠ চারপাশের জনজীবন। গরমটা বেশি পড়লে মাছিটা ছায়ার মধ্যে চলে আসে। এখানে মাছি মরবে, হাজার হাজার মাছি আবার হবে। ওষুধ দিয়ে কোনো লাভ নাই, একমাত্র বৃষ্টি হইলে এটা ক্লিয়ার হয়ে যায়। ল্যান্ডফিলে বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া থেকে বের হয়ে ইন্ডাস্ট্রিতে রূপান্তরে নজর উত্তর সিটির। এই জন্য রাজনৈতিক সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক। আমাদেরকে আলটিমেটলি এই পুরো রিসাইক্লিং ফ্যাক্টরিটাকে একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে হবে। ডেফিনেটলি ল্যান্ডফিল বেস, এসটিএস বেস, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে আমাদের লিডারশিপ এবং রাজনৈতিক লিডারশিপদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আমিনবাজার ল্যান্ডফিলের পাশে আরও 50 একর জায়গা নিয়ে আপাতত ধারণ ক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবার ঢাকা ফেরার খবর জানাবো। প্রিয়জনের সাথে ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে 10 দিনের সরকারি ছুটি শেষ না হওয়ায় এখনও ঢাকামুখী যাত্রীদের চাপ কম। আগামী রোববার থেকে পুরো দমে শুরু হবে অফিস আদালত। এতে আগামী শুক্র এবং শনিবার ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়বে। আজ যারা ফিরছেন তারা জানিয়েছেন যে যাত্রা ছিল মোটামুটি স্বস্তির। কমলাপুর রেল স্টেশনে ঈদের 4র্থ দিনেও ঢাকা ছেড়েছেন কিছু যাত্রী। যারা ঈদের আগে যেতে পারেননি তারাই মূলত এখন যাচ্ছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। আজকে দুপুরে শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন যান তিনি। নির্দেশ দেন ড্রেজার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। তিনি জানিয়েছেন, নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হবে। পদ্মা সেতুর আশেপাশে জেগে ওঠা চর খনন করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে সামগ্রিক পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। এ সময় তার সাথে ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করব। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, সাথে থাকবেন, ফিরছি একটু পর।